আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলে যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ, জ্বালানি তেল পরিবহনে বিপর্যয়ের সংখ্যা, বাড়তে পারে দাম। আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে, নতুন সরকারের কাছে কার্যকর উদ্যোগের আশা, নীতি ধারাবাহিকতার তাগিদ। অনলাইন মার্কেট, রাজধানী সহ বড় শহরে বেড়েছে ই কমার্সের চাহিদা, আস্থা ধরে রাখতে চান উদ্যোক্তারা। সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দুষছেন কৃষক নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখ বাব এল মান্দেব প্রণালীর কাছে যাত্রাপথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ প্রবেশ না করতে দেওয়া হলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী বেড়ে যেতে পারে জ্বালানির মূল্য। দর্শক, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের প্রভাব কিন্তু পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। বাংলাদেশের অর্থনীতিতে ঠিক কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়টি অন্তত তিনটি জায়গাতে প্রভাব পড়তে পারে। একটি হলো যে বাংলাদেশের যে তেলের সরবরাহ, তো সেটা বড় রকম বিঘ্ন করতে পারে। বিশেষ করে যেহেতু হরমুজ প্রণালীর মাধ্যমে আসলে এই তেলগুলো আসে বা এবং গ্যাসও আসে, তো সেটা বাধাগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি মনে করি যে গ্যাস, বিশেষ করে এলএনজি যেটি আসছে এবং তেল আসছে, তো সেটি তো বিশ্বের যে সরবরাহ সেটি তো 20%, মানে এই 5 ভাগের 1 ভাগ তেল আসছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তো এটা বাংলাদেশে যে আসছে, তো সেখানে কিন্তু যে বাধার সৃষ্টি হলো, এতে করে বাংলাদেশের যে উৎপাদন বিঘ্নিত হতে পারে এবং একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই আসলে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশে তো অল্টারনেটিভ সোর্সিং সেরকম নেই। যদি বিকল্প হাতে থাকতো তাহলে একটা কথা ছিল। তো আমি মনে করি যে এই যে জ্বালানি তেলের সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তো সেটি বাংলাদেশের অর্থনীতিতে বড় রকমের চাপ তৈরি করবে। এবং একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত। সেখানে বাংলাদেশের যে ম্যান পাওয়ার তারা যাচ্ছেন এবং কাজ করছেন। উত্থানের পর কিছুটা দরপতন হয়েছে পুঁজিবাজারে, আমরা দেখতে পেয়েছি গত 2 সপ্তাহে। তবে সপ্তাহের ব্যবধানে আবারও কিন্তু আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, লেনদেন বৃদ্ধিতে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে। পুঁজিবাজার উন্নয়নে নতুন সরকার উদ্যোগ নেবেন বলেও আশাবাদী তারা। সংশ্লিষ্টরা বলছেন যে মুনাফা তুলে নেওয়ার কারণে কিছুটা দরপতন হয়েছে এই পুঁজিবাজারে, এটি স্বাভাবিক হিসেবে দেখছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে গতিশীল হয় পুঁজিবাজার, বাড়তে থাকে সূচক ও লেনদেনের পরিমাণ। মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে 600 পয়েন্টের মতো। 500 কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়ায় 1000 কোটি টাকার উপরে। নির্বাচনের পর প্রথম কর্মদিবসেই ডিএসইর সূচক বাড়ে 200 পয়েন্ট। লেনদেন হয় প্রায় 1300 কোটি টাকা। আমরা আশা করি এখান থেকে একটা ভালো রিটার্ন আসবে, কারণ শেয়ারের রেট কিন্তু এখনো তলানিতে, যদিও একটু রাইজ করেছে, তারপরেও মানে বিগত 14-15 বছরে যা হয়েছে, মনে করলেন এক একটা শেয়ার 5-6 গুণ কমে গেছে। বা আমাদের বাজারের ক্যাপিটাল, যদি মার্কেট ক্যাপিটাল চিন্তা করি, সেই হিসাবে আমাদের বাজারে সবসময় কিন্তু 1500 থেকে 2000 কোটি টাকা মানে কন্টিনিউ ভলিউম হওয়া উচিত। মার্কেট রিলেটেড যে শাখা প্রশাখাগুলো আছে ওগুলোকে উনি সবল করবেন এবং অনেস্ট লোক এখানে নিয়োগ দিয়ে মার্কেটটাকে স্টেবল করবেন। বড় উত্থানের পর কিছুটা দরপতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। বলছেন মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই পতনের কারণ, তবে দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী তারা। কম দামে কেনা ছিল, 200 পয়েন্ট আপ হতে ম্যাক্সিমাম শেয়ারের দাম বেড়েছে, অনেকে প্রফিট টেকিং করা শুরু করেছে, কিন্তু মার্কেটে দেখেন ভলিউম কিন্তু কমেনি। মার্কেটের ভলিউমটা হচ্ছে মূলত মার্কেটের প্রাণ। তো ভলিউম যখন ঠিক থাকবে তখন আমরা ধরে নেব যে না, মার্কেটের লিকুইডিটি সাফিসিয়েন্ট ইনজেক্ট হচ্ছে এবং মার্কেটের শেয়ার কেনা বেচা হচ্ছে। যে কারেকশনটা হয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি নর্মাল, কারণ আপনার 200 পয়েন্ট যখন বেড়ে যায় তখন তো আপনার মার্কেটে সেল আসবে। সেলটা আসাটাই হচ্ছে আপনার ন্যাচারাল বিহেভিয়ার। ফান্ডামেন্টালি উইক কোম্পানি। নতুন ঠিকানা এখন আপনার হাতের তালুতে, স্মার্টফোনের স্ক্রিনে। ভয়াবহ যানজট এবং দুঃসহ ভিড়ভাট্টার ঠেলে যারা পণ্য কিনতে চান না কিংবা সময় স্বল্পতার নির্দিষ্ট দোকানে গিয়ে খুঁজে নিতে পারেন না পছন্দের পণ্যটি, তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। ঈদ উপলক্ষে যেন আরো জমজমাট হয়ে উঠেছে অনলাইন ই শপিং।
ছোঁয়ায় বদলে গেছে কেনাকাটার সংজ্ঞা। জ্যাম আর ভিড়ে ঝক্কি এড়িয়ে ঘরে বসে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাক কিংবা ঘর সাজানোর সরঞ্জাম। মাত্র কয়েক বছর আগে হাতে গোনা কয়েকজন সাপরিক তরুণের চেষ্টায় যে যাত্রা শুরু হয়েছিল, এবারে ঈদে সেই অনলাইন মার্কেট প্লেসের উত্থান এক বিশাল ভবিষ্যতে ইঙ্গিত দিল। এখন আর কেবল ভার্চুয়াল জগৎ নয়, ইট পাথরের শোরুমেও সগৌরবে শোভা পাচ্ছে তাদের পণ্য। সঠিকভাবে অফারটা ক্রিয়েট করতে হয় যাতে কাস্টমারকে আকৃষ্ট করা যায়, প্রোডাক্টের গুণগত মানটা ঠিক রেখে, প্রোডাক্টের প্রাইসটাও কম্পিটিশনের জায়গা থেকে ঠিক রেখে এবং অফারটাও ওইভাবে আকর্ষণীয় করেই কাস্টমারকে আমাদেরকে দিতে হচ্ছে, যার কারণে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা যেন আরও পপুলারিটি পায়। তবে ই কমার্সের এই বিপ্লব এখন আর শুধু রাজধানী ঢাকা বা বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির ছোঁয়ায় প্রান্তিক জনপদেও পৌঁছে গেছে অনলাইন কেনাকাটা। উত্তরবঙ্গের সীমান্ত শহর হিলি থেকে শুরু করে তাঁত শিল্পের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ, সবখানেই এখন স্মার্টফোনের এক ক্লিকেই অর্ডার হচ্ছে ঈদের পোশাক। স্থানীয় কুরিয়ার পয়েন্টগুলোতে পার্সেলাইজ স্থূপই বলে দিচ্ছে অফলাইন বাজারের বড় ভাগিদার এখন গ্রামগঞ্জের অনলাইন উদ্যোক্তারাও। এখান থেকে আমি প্রতিদিন লাইভ করি, লাইভে আমার হচ্ছে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো আবার প্যাক করে আমরা হচ্ছে আপনার যে পরিবহনে চাই আমরা সেই পরিবহনের মাধ্যমে কুরিয়ার করে থাকি। ক্রেতার পছন্দ হলে তারা ইনবক্স করছে, তারা প্রাইস জানতে চাচ্ছে, তারা সাইজ জানতে চাচ্ছে, সেই অনুযায়ী আসলে তাদের যদি মনে হয় তাদের পছন্দ হয়ে গেছে সবকিছু মিলাই। হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অধিকাংশ জায়গায় এখনো শেষ হয়নি মাটি ফেলার কাজ। বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। দেরিতে বাঁধ নির্মাণ হলে বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। ঝুঁকির মুখে ফসল নিয়ে শঙ্কায় কৃষক। ফসলের মাঠ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর কদিন পরই হাওরের বুক জুড়ে থাকা ধান উঠবে কৃষকের গোলায়। তবে এর মাঝেও আছে ফসল হারানোর শঙ্কা। আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় প্রতি বছর অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। তাতে বরাদ্দ দেয়া হয় শত শত কোটি টাকা। এবারও ব্যতিক্রম নয়। 2025 সালের 15 ডিসেম্বর শুরু হওয়া এই প্রকল্পের অধীনে 718টি বাঁধ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 148 কোটি টাকা। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টাকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমাইতেছে। তবে নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও সম্পূর্ণ হয়নি একটি বাঁধের কাজও। হাওর ঘুরে দেখা যায় কোথাও কেবল